আসসালামু আলাইকুম বন্ধুরা। টিঙ্কারবেল নামের ছোট্ট এই পরীটাকে প্রথমে দেয়া হয়েছিল ভাঙাচোরা জিনিসপত্র ঠিক করার কাজ। সে এই কাজটাকে একেবারেই পছন্দ করতো না বলে মানুষের দুনিয়াতে আসার জন্য সে এমন কিছু করে বসে যা তাদের পরীদের দুনিয়াকে প্রায় ধ্বংস করে দিতে বসেছিল। কিন্তু ফাইনালি টিঙ্কারবেল কোনো রকমে সবাইকে বাঁচিয়ে মানুষের দুনিয়াতে চলেই আসে। তো এটাই ছিল প্রথম পর্বের কাহিনী। যারা দেখেননি লিঙ্ক আমি ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেব। আর আজকে আমরা দ্বিতীয় পর্বে দেখব যে টিঙ্কারবেল মানুষের দুনিয়াতে কি করে। তো গল্পের শুরুতে আমরা আবারও দেখতে পাই সেই জাদুকরি পরীদের রাজ্য পিক্সি হলো। এখানেই বাস করে পরীরা, এখানেই জন্ম নেয়, এখানেই মৃত্যুবরণ করে। প্রত্যেক পরীর কাছে রয়েছে নিজস্ব প্রতিভা, আর সেই প্রতিভা অনুযায়ী তারা নিজেদের দায়িত্ব পালন করে। আর তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো পিক্সি ডাস্ট, কারণ এই জাদুর ধুলো ছাড়া কোনো পরী উড়তে পারে না। এদিকে শীতকাল আসতে চলেছে, তাই সকল পরীরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তারা বিভিন্ন ফলমূল, বীজ আর প্রয়োজনীয় সকল জিনিসপত্র সংগ্রহ করে রাখছে, যাতে সামনের ঋতুগুলো তারা নির্বিঘ্নে কাটাতে পারে। এখানে আমরা দেখতে পাই টেরেন্সকে, যে কিনা পিক্সি ডাস্ট সংরক্ষণ এবং বিতরণের কাজে সাহায্য করে। অন্য পরীদের সঙ্গে মিলে সে পিক্সি ডাস্ট প্যাকেট করে, যাতে করে সবাই প্রয়োজন মতো সেটাকে ব্যবহার করে উঠতে পারে। টেরেন্স আর টিঙ্কারবেল ছিল খুবই ভালো বন্ধু, তাই কাজ শেষ হলে তারা একসঙ্গে সময় কাটাতো। অন্যদিকে টিঙ্কারবেল সবসময়ই নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করত। আজকেও সে একটা ছোট্ট নৌকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল, যেখানে নৌকাটা পানিতে ঠিকমতো চলছিল না। ঠিক তখনই সেখানে টেরেন্স এসে উপস্থিত হয় এবং সে টিঙ্কারবেলকে সাহায্য করার জন্য একটি তাসের পাতা এনে দেয়। তার ধারণা ছিল যদি পাতাটা পানির নিচে ঘুরতে থাকে তাহলে সেটা পানিকে আরও দ্রুত কেটে এগিয়ে নিয়ে যাবে এবং নৌকার গতি অনেক বেড়ে যাবে। শুরুতে পরিকল্পনাটা সত্যিই কাজ করে। নৌকাটা আগের চেয়ে অনেক দ্রুত চলতে শুরু করে। টিঙ্কারবেলও দারুণ আনন্দ পেতে থাকে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে বুঝতে পারে যে এবার সে আসলে বিপদে পড়ে গেছে, কারণ নৌকার গতি আর কোনোভাবে কমছে না। নৌকাটা ভয়ঙ্কর গতিতে সামনে ছুটতে থাকে, আর হঠাৎ করে সেটা একটা পোকার সঙ্গে ধাক্কা খায়। আর সেই পোকাটা ছিল রানী ক্ল্যারিয়নের রাজকীয় বাহনের একটা। তাই ধাক্কা খাবার পরেও নৌকাটা কোনোভাবেই থামে না, বরং আরও এগিয়ে গিয়ে সোজা একটা গাছের গায়ে গিয়ে ধাক্কা মারে। টেরেন্স দ্রুত সেখানে ছুটে গিয়ে টিঙ্কারবেলকে সামলায়, আর পরবর্তীতে তারা এই বিষয় নিয়ে কথা বলছিল। ঠিক তখনই একজন প্রহরী পরী সেখানে এসে হাজির হয়। সে টিঙ্কারবেলকে জানায় যে রানী ক্ল্যারিয়ন আপনাকে ডেকে পাঠিয়েছে। এই কথা শুনে টিঙ্কারবেলের বুক একেবারে ধকধক করে ওঠে। সে ভাবতে থাকে যে নিশ্চয়ই রানীর বাহনের সঙ্গে ধাক্কা লাগার কারণে হয়তো তাকে ডাকা হয়েছে, হয়তো এবার বড় কোনো শাস্তি তার জন্য অপেক্ষা করছে। ভয় আর দুশ্চিন্তা নিয়ে সে রানীর কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে শুধু রানী নয়, বরং আরও অনেক গুরুত্বপূর্ণ পরী সেখানে উপস্থিত আছে। সেখানে ছিল স্বয়ং শরৎ ঋতুর মন্ত্রী, এছাড়াও ফেয়ারি মেরি এবং আরও অনেক প্রবীণ পরী। তারা সবাই একটা গুরুত্বপূর্ণ উৎসব নিয়ে আলোচনা করছিল, তবুও যেন টিঙ্কারবেলের ভয়ই কাটছিল না। সে মনে মনে ভাবছিল যে আগে থেকে ক্ষমা চেয়ে নিলে হয়তো শাস্তিটা একটু কম হবে। তাই ভেতরে ঢুকেই সে বলে, আমাকে ক্ষমা করে দিন রানীমা, আমি ভুল করে আপনার বাহনের সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আর এমন দুষ্টুমি কখনোই করব না। তার কথা শুনে রানী ক্ল্যারিয়ন অবাক হয়ে হেসে ফেলে। তিনি বলে, জানেন না, আমি তো তোমাকে সেই কারণে ডাকিনি। এই কথা শুনে টিঙ্কারবেলের বুক থেকে যেন বিশাল বড় একটা পাথর নেমে যায়। অবশেষে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর রানী তাকে আসল কারণটা জানাতে শুরু করে। তিনি বলে যে প্রত্যেক বছর শরৎকালে আকাশে একবারের জন্য দেয়া হয় রহস্যময় ব্লু মুন, আর সেই রহস্যময়ী ব্লু মুনের জাদুকরি আলো থেকেই তৈরি হয় বিশেষ ধরনের ব্লু পিক্সি ডাস্ট। এই ব্লু পিক্সি ডাস্ট সংগ্রহ করার জন্য একটা বিশেষ রাজদণ্ড তৈরি করা হয়। তো সেই রাজদণ্ডের মাথায় বসানো হয় একটা বিরল নীল রত্ন, অর্থাৎ ব্লু মুন স্টোন। প্রতি বছর একজন নতুন পরীকে এই রাজদণ্ড তৈরির দায়িত্ব দেয়া হয়, আর এই বছর সেই সম্মানজনক দায়িত্বটা দেয়া হয়েছে টিঙ্কারবেলকে। এটা ছিল পরী জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গর্বের দায়িত্বগুলোর একটি। তাই নিজের নাম শুনে টিঙ্কারবেল একেবারে আনন্দে আত্মহারা হয়ে যায়।
এরপর তাকে আগের বছরের সকল রাজদণ্ডগুলো দেখানো হয়, কারণ প্রত্যেকটা রাজদণ্ড ছিল অসাধারণ সুন্দর, নিখুঁত কারুকাজ করা, যেন এক একটা শিল্পকর্ম। সেগুলো দেখে টিঙ্কারবেলের মনে আরও বড় চ্যালেঞ্জ তৈরি হয় যে সে এইগুলোর চেয়েও ভালো কিছু তৈরি করবে, কারণ তাকে এমন একটা রাজদণ্ড তৈরি করতে হবে যেটা সকলের মন জয় করে নেবে। তবে শুধুমাত্র রাজদণ্ড বানালেই হবে না, ব্লু মুন স্টোনটিকে নিরাপদে রাখা ছিল আরও অনেক বড় দায়িত্ব, কারণ পুরো পরিজগতে এমন রত্ন মাত্র একটাই রয়েছে, আর এই একটি মাত্র রত্ন থেকেই তৈরি হয় মূল্যবান ব্লু পিক্সি ডাস্ট। তো খবরটা পাবার পরে টিঙ্কারবেল ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। সে তো ব্লু মুন স্টোনটা নিয়ে সোজা নিজের বাড়িতে ফিরে আসে, আর তারপর টেরেন্সকে সব কিছু খুলে বলে আর জানায় যে এই কাজে তার সাহায্য প্রয়োজন। টেরেন্স নিজেও দারুণ খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে নানা রকম উপকরণ সংগ্রহ করতে বেরিয়ে পড়ে, আর অল্প সময়ের মধ্যে সে অনেক দরকারি জিনিসপত্র নিয়ে ফিরেও আসে। এরপর দুজন মিলে রাজদণ্ড তৈরির কাজে লেগে পড়ে। প্রথম দিকে কাজটা তো খুবই মজার ছিল। তারা নতুন নতুন নকশা নিয়ে আলোচনা করছিল, নানা রকম সৃজনশীল আইডিয়া বের করছিল। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, সেটা হলো টেরেন্স একবার কথা শুরু করলে আর থামতেই চাইতো না। সে একের পর এক কথা বলেই যাচ্ছিল। তো কিছুক্ষণ পরে টিঙ্কারবেল একটু বিরক্ত হয়ে যায়, তাই তাকে ব্যস্ত রাখার জন্য বলে যে আমার একটা লম্বা আর ধারালো জিনিস দরকার, তুমি গিয়ে কি সেটা খুঁজে আনতে পারবে? টেরেন্স রাজি হয়ে যায়। সে নিজের বন্ধুদের কাছে পরামর্শ চাইতে যায়, আর তারা তাকে বলে যে সমুদ্রের ধারে খুঁজে দেখতে পারো, মানুষের পৃথিবী থেকে অনেক কিছু এখানে ভেসে আসে, হয়তো সেখানে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া গেলেও যেতে পারে। তো টেরেন্স তাদের কথা অনুযায়ী সমুদ্রের তীরে পৌঁছে যায়, আর সেখানে খুঁজতে খুঁজতে সে একটা পুরনো কম্পাস পেয়ে যায়। কম্পাসটির ধাতব কাঁটাগুলো বেশ ধারালো ছিল, তাই সে মনে করে যে এটা হয়তো টিঙ্কারবেলের কাজে লাগতে পারে। সে ওই কাঁটাগুলো নিয়ে দ্রুত টিঙ্কারবেলের বাড়িতে ফিরে আসে, আর এদিকে টিঙ্কারবেল ততক্ষণে রাজদণ্ডের প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছিল। ঠিক তখনই টেরেন্স কম্পাসটি তার সামনে এনে রাখে, আর কম্পাসটা দেখে টিঙ্কারবেল বিরক্ত হয়ে ওঠে। সে বলে, এটা কি নিয়ে এলে? আমি তো তোমাকে লম্বা আর ধারালো কিছু আনতে বলেছিলাম। রাগ দেখিয়ে সে আবারও নিজের কাজে মনোযোগ দেয়, কিন্তু ঠিক তখনই একটা দুর্ঘটনা ঘটে যায়, কারণ অসাবধানতাবশত টিঙ্কারবেল কম্পাসটির সঙ্গে ধাক্কা খেয়ে বসে, আর কম্পাসটা ছিটকে গিয়ে সোজা রাজদণ্ডে আঘাত করে। আর যেই মুহূর্তে রাজদণ্ডটা নিচে পড়ে, সাথে সাথে ওটা ভেঙে যায়। তবে সৌভাগ্যের বিষয় হলো ব্লু মুন স্টোনটা তখন অক্ষত ছিল। স্টোনটা নিচে পড়ে যাবার সময় সৌভাগ্যবশত টেরেন্স সেটাকে ধরে ফেলেছিল, কিন্তু তাতেও টিঙ্কারবেলের রাগ কিন্তু কমে না, বরং সে আরও বেশি ক্ষুব্ধ হয়ে টেরেন্সের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। টিঙ্কারবেলের এমন রুড ব্যবহার দেখে টেরেন্সের অনেক খারাপ লাগে, কারণ সে তো শুধুমাত্র টিঙ্কারবেলকে সাহায্য করার চেষ্টা করেছিল, অথচ উল্টে টিঙ্কারবেল তারই উপরে রাগ ঝাড়ছে। অবশেষে মন খারাপ করে টেরেন্স সেখান থেকে চলে যায়, আর এদিকে ব্লু মুন স্টোনটা টেবিলের উপরে পড়ে থাকে। টিঙ্কারবেল তখনও রাগে রীতিমতো ফুঁসছিল। ঝগড়ার পর সে নিজেও বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। রাগের মাথায় সে হঠাৎ করে একটা জোরে লাথি মারে সেই কম্পাসটাকে, আর তখনই ঘটে যায় আরও ভয়ঙ্কর একটা দুর্ঘটনা, কারণ লাথি খেয়ে কম্পাসটা একেবারে খুলে যায়, আর ভেতরের ধারালো ধাতব অংশ ছিটকে গিয়ে সোজা ব্লু মুন স্টোনের উপরে আঘাত করে। মুহূর্তের মধ্যে পুরো ঘর জুড়ে ভেঙে যাওয়ার শব্দ প্রতিধ্বনিত হতে থাকে, কারণ ব্লু মুন স্টোনটা ততক্ষণে সেই জড়বস্তুর আঘাতে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। এই দৃশ্যটা দেখে টিঙ্কারবেলের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে কি ভয়াবহ বিপজ্জনক কাজ করে ফেলেছে। পুরো পরিজগতের সবথেকে মূল্যবান রত্নটা তার হাতেই ধ্বংস হয়ে গেল। আর তাছাড়াও কয়েকদিন পরেই তো উৎসব, কারণ খুব শীঘ্রই আকাশে উঠবে ব্লু মুন। কিন্তু তার কাছে এখন কোনো সম্পূর্ণ রাজদণ্ড নেই, উল্টে সে একমাত্র ব্লু মুন স্টোনটা তার হাতে ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে টেরেন্সও ভীষণ কষ্ট পেয়েছিল, তাই সে একা একা বসে নিজের রাগ আর দুঃখগুলো ঝাড়ছিল। পানিতে পাথর ছুঁড়ে মারছিল সে বারবার। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সিলভার মিস্ট। সে পুরো ঘটনার কথা শুনে টেরেন্সকে শান্ত করার চেষ্টা করে। এখানে সিলভার মিস্ট বলে যে তুমি তো টিঙ্কারবেলকে চেনো, ও সবসময় এমন বদমেজাজি। রাগের মাথায় সে অনেক কিছু বলে ফেলে, ওর কথাগুলো এতটা মনে নিও না, ওর মন কিন্তু ভালো। এদিকে টিঙ্কারবেল মারিয়া হয়ে ব্লু মুন স্টোনের টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছিল। সে আঠা ব্যবহার করে, নানা রকম কৌশলও প্রয়োগ করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। বারবার টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করলেও সেগুলো আবারও ভেঙে যাচ্ছিল।
ঠিক তখনই তার কয়েকজন বন্ধু সেখানে চলে আসে, আর সেদিন রাতে পরীদের গল্প আর নাচের একটা বিশেষ আয়োজনও ছিল। তারা টিঙ্কারবেলকে সঙ্গে যেতে বলে, কিন্তু প্রথমে টিঙ্কারবেল তো সেখানে যেতে রাজি হয়নি, কারণ তার মাথায় তখন শুধু ব্লু মুন স্টোনের চিন্তা ছিল। কিন্তু ঘরে বসেও তো কোনো সমাধান বের হচ্ছিল না, তাই শেষ পর্যন্ত সে তার বন্ধুদের সঙ্গে চলে যায়। তার মনে এখানে একটা প্রশ্ন ঘুরছিল। সে ভাবছিল যে সুযোগ পেলে পরী মেরিকে সে জিজ্ঞাসা করবে যেমন আর কোনো ব্লু মুন স্টোন আছে কি না। তো গল্প শুরু হবার আগে সে পরী মেরির কাছে গিয়ে প্রশ্ন করে ফেলে যেমন আর কোনো ব্লু মুন স্টোন আছে নাকি। পরী মেরি মাথা নেড়ে বলে যে না, এমনটা আর নেই, কারণ হাজার বছরের ইতিহাসে আর কখনো এমন কোনো নতুন স্টোন তৈরি হয়নি। আমাদের কাছে মাত্র একটাই ব্লু মুন স্টোন রয়েছে, আর সেটার সম্পূর্ণ দায়িত্ব এখন তোমার উপরে। ব্লু মুন আসা পর্যন্ত সেটাকে নিরাপদে রাখতে হবে। এই কথা শুনে টিঙ্কারবেলের বুক আরও ভারী হয়ে যায়, কারণ সে জানে স্টোনটা সে ইতিমধ্যেই ভেঙে ফেলেছে, কিন্তু সে সাহস করে এই সত্যটা কাউকে বলতে পারছে না। তো এরপর অনুষ্ঠান শুরু হয়ে যায়। সকল পরীরা নাচতে থাকে, গান গাইতে থাকে, আর একের পর এক পুরনো কিংবদন্তিদের গল্প শোনানো হতে থাকে। সেদিনের সবথেকে গুরুত্বপূর্ণ গল্প ছিল এক হারিয়ে যাওয়া গুপ্তধনকে নিয়ে। আসলে অনেক হাজার হাজার বছর আগে ভয়ঙ্কর কিছু জলদস্যু এই অঞ্চলে এসেছিল। তারা খুঁজছিল এমন এক রহস্যময় গুপ্তধন, যে গুপ্তধনের খোঁজ করতে গিয়ে তারা একটা পরীকে ধরে ফেলে, এমনকি তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। আর প্রাণ বাঁচানোর জন্য সেই পরী অবশেষে গুপ্তধনের গোপন তথ্য তাদেরকে জানিয়ে দেয়। তো গল্প অনুযায়ী জলদস্যুরা শুধুমাত্র গুপ্তধনই খুঁজে পায়নি, তারা খুঁজে পেয়েছিল এক জাদুকরি আয়না। সেই আয়নার সব থেকে আশ্চর্যজনক ক্ষমতা এটা ছিল যে আয়নাটা 3টে ইচ্ছে পূরণ করে দিতে পারত। তো এখানে জলদস্যুদের প্রথম 2টা ইচ্ছা তারা ব্যবহার করে অগাধ ধন সম্পদের মালিক হয়ে যায়, কিন্তু তৃতীয় ইচ্ছাটা চাওয়ার আগেই তাদের জাহাজ ভয়ঙ্কর এক পাথুরে পাহাড়ে ধাক্কা খায়। এর ফলে জাহাজটা যায় ডুবে, আর সেই দুর্ঘটনার পর কেউ জীবিত ফিরে আসেনি। তো এই গল্পটা শুনে টিঙ্কারবেল বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে পরী মেরিকে জিজ্ঞাসা করে, এইসব কি সত্যি? পরী মেরি উত্তর দেয় যে হ্যাঁ, এই গল্পের প্রত্যেকটা কথাই সত্য। তো এরপর দেখানো হয় সেই জাহাজ আসলে কোথায় ডুবেছিল আর কোথায় গুপ্তধন লুকিয়ে আছে, আর সেই জাদুকরি আয়নার অবস্থানেরও ইঙ্গিত করা হয়। তো এখানে হঠাৎ করে টিঙ্কারবেলের মাথায় একটা অসাধারণ আইডিয়া চলে আসে। সে মনে মনে ভাবে যে যদি আমি সেই গুপ্তধনটা খুঁজে পাই, তাহলে জাদুকরি আয়নার ওই শেষ ইচ্ছেটা আমি ব্যবহার করে ব্লু মুন স্টোনটাকে আবারও আগের মতো করে ফেলতে পারবো। এই চিন্তা মাথায় আসতেই তার চোখে আসার আলো জ্বলে ওঠে, আর অনুষ্ঠান শেষ হবার আগে সে চুপি চুপি এখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে ফিরে নিজের জন্য একটা নতুন যাত্রার অসাধারণ পরিকল্পনা তৈরি করে সে। তারপর গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়, আর টিঙ্কারবেল নিজের জন্য বড় একটা পুঁটলি তৈরি করে, যেখানে প্রয়োজনীয় সকল সরঞ্জাম, খাবার আর নানা ধরনের যন্ত্রপাতি সে ভরে নিয়েছিল। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, সেটা হলো এত দীর্ঘ পথ উড়ে যাওয়া সহজ কাজ নয়, আর এত ভারী জিনিসপত্র নিয়ে যাত্রা করা তো আরও কঠিন। তার উপর আবার পরীদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পিক্সি ডাস্ট দেয়া হয়, আর এত বড় অভিযানের জন্য তার কাছে যথেষ্ট ডাস্টও ছিল না। তাই সে সরাসরি চলে যায় গ্যারির কাছে আরও কিছু পিক্সি ডাস্ট চেয়ে আনতে। কিন্তু গ্যারি মাথা নেড়ে বলে যে না, আজকের জন্য তোমার বরাদ্দ ডাস্ট তুমি ইতিমধ্যেই নিয়ে নিয়েছো, তো নিয়ম ভেঙে আমি আর তোমাকে এক্সট্রা ডাস্ট দিতে পারবো না। তো এখানে নিরাশ হয়ে টিঙ্কারবেল একে একে বন্ধুদের কাছেও সাহায্য চায়, কিন্তু কেউই নিজের পিক্সি ডাস্ট তাকে দিতে রাজি হয় না। তো শেষ পর্যন্ত সে টেরেন্সের কাছেও চলে যায়, আর টেরেন্স বলে যে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আগে এটা বলো যে এত ডাস্ট তোমার কেন দরকার। টিঙ্কারবেল তো কিছুতেই আসল কারণ বলতে চায় না। সে ভেবেছিল যে টেরেন্সের কাছে হয়তো বাড়তি ডাস্ট থাকবে আর সে এগুলো তাকে দান করে দেবে, কিন্তু আগেরবার ঝগড়ার কারণে টেরেন্স তার উপরে অনেক মন খারাপ করেছিল বলে তাকে সাহায্য করতে একেবারে রাজি হয় না। তো এবার টিঙ্কারবেল একা একা বসে চিন্তা করতে থাকে। তখনই হঠাৎ তার চোখে পড়ে তুলার মতো হালকা একটা বল, যেখানে অসাবধানতাবশত কিছু পিক্সি ডাস্ট পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেই তুলার বলটা বাতাসে ভেসে উঠতে শুরু করে। এই দৃশ্য দেখে টিঙ্কারবেলের মাথায় একটা নতুন বুদ্ধি চলে আসে। সে ভাবে যদি এত হালকা একটা জিনিস ডাস্টের সাহায্যে উঠতে পারে, তাহলে আমিও নিশ্চয়ই এমন কিছু বানাতে পারবো। তাই ভাবনা অনুযায়ী সে দ্রুত বাড়িতে চলে যায় আর কাঠ দিয়ে ছোট্ট একটা নৌকার মতো ঝুড়িও তৈরি করে। তারপর সেই বিশাল তুলার বলটাকে সে এমনভাবে সাজায় যেন সেটাকে একটা গরম বাতাসের বেলুনের মতো কাজ করানো সম্ভব হয়।
তো সকল প্রস্তুতি শেষ হলে সে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নেয় আর কাউকে কিছু না জানিয়ে তার অভিযানে বেরিয়ে পড়ে। পিক্সি ডাস্ট ছিটিয়ে দিতেই তুলার তৈরি সেই বেলুনটা ধীরে ধীরে আকাশে ভেসে ওঠে আর টিঙ্কার বেল তার ভেতরে বসে এক যাত্রা শুরু করে দেয়। তো এখানে মজার বিষয় হলো যে পথ খুঁজে বের করার জন্য সে ব্যবহার করেছিল সেই কম্পাসটাই যেটা টেরেন্স তাকে এনে দিয়েছিল, যার জন্য তাদের ঝগড়া হয়েছিল। সেই জিনিসটাই এখন তার সব থেকে বড় সহায় হয়ে দাঁড়িয়েছে। তো গল্পে যেভাবে বলা হয়েছিল সেই পথ অনুসরণ করে টিঙ্কার বেল এগিয়ে যেতে থাকে আর এরই মধ্যে সে প্রায় অর্ধেক পথ পেরিয়েও যায়। তো সকল জোনাকিগুলো সেখান থেকে দ্রুত সরে গেলেও একটা ছোট্ট জোনাকি এসে টিঙ্কার বেলের বেলুনের ভেতরে ঢুকে পড়ে আর ঢুকেই সে টিঙ্কার বেলের সঙ্গে আনা প্রায় সকল খাবার খেয়ে ফেলে। এতে টিঙ্কার বেল তো ভীষণ রেগে যায়, সে জোনাকিটিকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু পরক্ষণেই তার মাথায় আসে অন্য একটা কথা, যে জোনাকিটির আলো অন্ধকারে পথ দেখাতে তাকে আসলে অনেক সাহায্য করেছে আর আলোর মাঝে সে মানচিত্রও সহজে দেখতে পারছে। তাই শেষ পর্যন্ত সে জোনাকিটিকে নিজের সঙ্গে রেখে দেয়। তবে এই দুষ্টু জোনাকির কারণে প্রায় সকল পিক্সি ডাস্টের পাত্র এখান থেকে পড়ে যেতে নিয়েছিল। কষ্ট করে হলেও সামলে নেয় টিঙ্কার বেল, কিন্তু তারা যখন আরও সামনে এগোতে থাকে তখন কিছুক্ষণ পর দূরে একটা বিশাল পাথুরে পাহাড় তাদের চোখে পড়ে। পাহাড়টা দেখেই টিঙ্কার বেলের মনে হয় যে হয়তো এটাই সেই ভয়ঙ্কর পাহাড় যেখানে বহু বছর আগে জলদস্যুদের জাহাজ ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। তাই সে নিজের তুলার তৈরি উড়ন্ত বেলুনটাকে একটা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখে আর তারপর জোনাকিটিকে সঙ্গে করে নিয়ে একাই সামনে এগিয়ে যায়। কিন্তু অনেক দূরে যাওয়ার পরে সে বুঝতে পারে যে না, এটা আসলে সেই পাহাড় নয় যেটাকে সে খুঁজে চলেছে। আর ঠিক তখনই একটা নতুন বিপদের দেখা দেয়, কারণ বাইরে তখন প্রচণ্ড ঝড়ো হাওয়া বাতাস বইতে শুরু করে। এই ঝড়ো বাতাসের ফলে টিঙ্কার বেল যেখানে নিজের বেলুনটাকে বেঁধে রেখেছিল সেই দড়ি খুলে গিয়ে বেলুনটা বাতাসে উড়ে চলে যায়। এটা দেখে টিঙ্কার বেল একেবারে হতভম্ব হয়ে যায়। তাই এখন সে আর জোনাকিটা মিলে মরিয়া হয়ে বেলুনটার খোঁজ করতে থাকে। কিন্তু ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে চারপাশে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না আর প্রচণ্ড বাতাসে টিঙ্কার বেল উড়ে গিয়ে গাছের পাতা আর ডালের মধ্যে জড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে ছিটকে সোজা সে নিচে পড়ে যায়। এখন তার অবস্থা সত্যি করুণ হয়ে গিয়েছিল। তার কাছে এখন কোনো খাবার নেই, পথ দেখার মতো কোনো মানচিত্র নেই, এমনকি ফিরে যাওয়ারও উপায় নেই, কারণ তার কাছে পিক্সি ডাস্ট ছিল না। তো এই কঠিন মুহূর্তে তার সব থেকে বেশি মনে পড়তে থাকে টেরেন্সের কথা। সে মনে মনে ভাবতে থাকে যে ইস, যদি আমি টেরেন্সের সঙ্গে ঝগড়া না করতাম তাহলে আজ সে আমার পাশে থাকতো, আমাকে সাহায্য করত। এদিকে যে জোনাকিটা আগে তার সকল খাবার খেয়ে ফেলেছিল সে যেন নিজের ভুল বুঝতে পারে। তাই সে বনের ভেতরে উড়ে গিয়ে নিজের সকল বন্ধুদেরকে ডেকে আনে আর কিছুক্ষণের মধ্যে নানা ধরনের ছোট ছোট প্রাণী সেখানে জড়ো হয়ে যায়। কেউ মধু নিয়ে আসে, কেউ পানি নিয়ে আসে, আবার কেউ ফলমূল এনে দেয় টিঙ্কার বেলকে। এই সব কিছু দেখে টিঙ্কার বেল ভীষণ অবাক হয়ে যায়। সে আনন্দের সঙ্গে খাবারগুলো খায় আর ধীরে ধীরে তার শক্তি আবারও ফিরে আসে। শুধু তাই নয়, সে প্রাণীগুলো তাকে সামনে এগিয়ে যেতেও সাহায্য করতে থাকে, কারণ টিঙ্কার বেলের কাছে তখন আর পিক্সি ডাস্ট অবশিষ্ট ছিল না, তাই সে উঠতেও পারছিল না। তো এখন বাধ্য হয়ে তাকে পায়ে হেঁটেই পথ চলতে হচ্ছিল। তো এখানে নতুন বন্ধুদের সাহায্যে সে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকে। আর পথে যেতে যেতে তার চোখে পড়ে সেই ভাঙা কম্পাসটা যেটা ঝড়ের সময় হারিয়ে গিয়েছিল। সে কম্পাসটার ধারালো ধাতব অংশটা তুলে নিজের কাছে রেখে দেয়, কারণ সেটাকে সে পরে কাজে লাগাতে পারবে। তো অবশেষে দীর্ঘ পথ পাড়ি দেবার পরে টিঙ্কার বেল সেই জায়গাতে পৌঁছায় যেটার খোঁজে সে এত দূরে এসেছিল। অন্যদিকে আমরা টেরেন্সকে দেখতে পাই যে কিনা ভীষণ অপরাধবোধে ভুগছিল, কারণ বারবার তার মনে হচ্ছিল যে টিঙ্কার বেলের সঙ্গে ঝগড়া না করে আসলে তার কথা শোনা উচিত ছিল। অবশেষে সে টিঙ্কার বেলের সঙ্গে কথা বলতে তার বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে টিঙ্কার বেল কোথাও নেই। ঘরে শুধুমাত্র একটা মানচিত্র পড়ে আছে আর সেই মানচিত্রতে আঁকা ছিল টিঙ্কার বেলের উড়ন্ত বেলুনের যাত্রাপথ। তো মানচিত্র দেখেই টেরেন্স বুঝতে পারে যে টিঙ্কার বেল আসলে কোথায় গেছে। এদিকে টিঙ্কার বেল অবশেষে সেই গুপ্তধনের আস্তানায় পৌঁছে যায়। সেখানে অসংখ্য মূল্যবান ধন সম্পদের স্তূপে একেবারে ভরা ছিল, কিন্তু সেগুলো পাহাড় দিচ্ছিল বিশাল আকৃতির কয়েকটা ভয়ঙ্কর ট্রল। তারা কাউকে ভেতরে ঢুকতে দিত না, তবে সৌভাগ্যবশত তারা নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে দেয়। আর এই সুযোগটা হাতছাড়া না করে টিঙ্কার বেল দ্রুত জোনাকিটার সাহায্যে ভেতরে ঢুকে পড়ে আর অনেক খোঁজাখুঁজির পরে সে জলদস্যুদের সেই কিংবদন্তির গুপ্তধনটা খুঁজে পেয়ে যায়।
আর কিছুক্ষণ পর সে খুঁজে পেয়ে যায় জাদুকরি আয়নাটাও, যে আয়নাটা তার 3টে ইচ্ছে পূরণ করতে পারে। তো আয়নাটা হাতে পেয়ে টিঙ্কারবেলের চোখে আবারও আশার বাণী ফিরে আসে। সে ভাবতে থাকে যে এবার আমি ব্লু মুন স্টোনটাকে আগের মতো ঠিক করে ফেলতে পারবো, অথবা চাইলে নতুন একটা ব্লু মুন স্টোন বানিয়েও নিতে পারবো। তো সব কিছু যেন অবশেষে ঠিক হতে চলেছিল, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে লুকোচুরি খেলছে। কারণ ঠিক তখনই যখন সে নিজের ইচ্ছাটা বলতে যাবে, তখন সেই জোনাকিটা আবারও বকবক করতে শুরু করে। সে একটানা শব্দ করেই যাচ্ছিল। এতে করে টিঙ্কারবেল ভীষণ বিরক্ত হয়ে যায়। সে বিরক্ত কণ্ঠে বলে ওঠে, তুমি কি একটু চুপ থাকতে পারবে? কিন্তু সমস্যাটা হলো জাদুকরি আয়নাটা তার এই কথাটাকে ইচ্ছে বলে ধরে নেয়, আর মুহূর্তের মধ্যেই সেই ইচ্ছে পূরণ হয়ে যায় আর জোনাকিটা সম্পূর্ণ চুপ হয়ে যায়। সে চাইলেও আর শব্দ করতে পারে না। টিঙ্কারবেল কয়েক সেকেন্ড পরে বুঝতে পারে যে কি ভয়ঙ্কর ভুলটা হয়ে গেছে। সে তো ব্লু মুন স্টোনটা ঠিক করার ইচ্ছা করতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সে তার এই ইচ্ছাটা নষ্ট করে ফেলে। আর টিঙ্কারবেল যেমনটা ভেবেছিল যে এই আয়না হয়তো তাকেও 3বার সুযোগ দেবে, কিন্তু না, আসলে এই আয়নাটা তার সারা জীবনে মাত্র 3টে ইচ্ছে পূরণ করতে পারে, যার মধ্যে 2টো ইচ্ছে আগে যেহেতু জলদস্যুরা পূরণ করে ফেলেছে, তাই জাদুকরি আয়নাটার শেষ ইচ্ছে পূরণের ক্ষমতাটাও শেষ হয়ে যায়। এখন এই জাদুকরি আয়নাটার আর কোনো ক্ষমতা অবশিষ্ট ছিল না, সকল ইচ্ছে শেষ হয়ে গেছে। এটা বুঝতে পেরে টিঙ্কারবেল একেবারে ভেঙে পড়ে। সে কান্না শুরু করে দেয়, কারণ পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। ব্লু মুন স্টোন এখনও ভাঙা, আর উৎসবের দিন একেবারে দরজায় কড়া নাড়ছিল। তার হাতে কোনো সমাধানও নেই, কিন্তু ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় টেরেন্স। তাকে দেখে টিঙ্কারবেলের চোখে পানি চলে আসে, আর সে ছুটে গিয়ে টেরেন্সকে জড়িয়ে ধরে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা সে টেরেন্সকে খুলে বলতে থাকে, যেমন কিভাবে স্টোনটা ভেঙেছে, কেন সে একা একা বেরিয়েছিল, আর কিভাবে তার শেষ ইচ্ছেটাও নষ্ট হয়ে গেছে, এই সব কিছু। টেরেন্স মনোযোগ দিয়ে তার সকল কথা শোনে, কিন্তু তাদের কথা শেষ হবার আগেই নতুন একটা বিপদ এসে হাজির হয়। কারণ হঠাৎই অসংখ্য ইঁদুর তাদের উপরে আক্রমণ করে বসে। প্রথমে তারা প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে যে এভাবে বেশিক্ষণ পালিয়ে থাকা আসলে সম্ভব নয়। তখন টিঙ্কারবেলের মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই জাদুকরি আয়না আর আশেপাশের জিনিসপত্র ব্যবহার করে এমন একটা ভয়ঙ্কর অবয়ব তৈরি করে, যা দেখতে বিশাল একটা দানবের মতো মনে হচ্ছিল। আর ওই বিশাল দানবটাকে দেখে সকল ইঁদুরেরা আতঙ্কে এখান থেকে পালিয়ে যায়, আর অবশেষে তারা নিরাপদে এখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বাইরে এসে তারা আবারও নিজেদের তুলার বেলুনটাকেও খুঁজে পেয়ে যায়। আর এবার টিঙ্কারবেল, টেরেন্স আর তাদের ছোট্ট জোনাকি বন্ধু একসঙ্গে বেলুনে চড়ে পিক্সি হলর দিকে রওনা দেয়। কিন্তু ফেরার পথে টিঙ্কারবেলের মন অনেক ভারী হয়েছিল, কারণ উৎসবের দিন প্রায় চলে এসেছে। এখনও তার রাজদণ্ড তৈরি করা হয়নি, আর সবথেকে বড় কথা হলো সে নিজ হাতে ব্লু মুন স্টোনটাকে ভেঙে ফেলেছে। এ অবস্থায় সে কিভাবে পরিজগতে ফিরে গিয়ে সবার মুখোমুখি হবে সেটাই বুঝতে পারছিল না। তো যাই হোক, টেরেন্স তার সঙ্গে ভাঙা রাজদণ্ডের কিছু অংশ নিয়ে এসেছিল, অর্থাৎ চাইলে এখনও নতুন করে রাজদণ্ডটা তৈরি করা সম্ভব। তাই টিঙ্কারবেল আর টেরেন্স দুজনে মিলে তাড়াহুড়ো করে সেই রাজদণ্ডটা আবারও বানাতে শুরু করে। এদিকে পিক্সি হলতে উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, অসংখ্য পরীরা সেখানে জড়ো হয়েছে। আর ঠিক সেই সময় আকাশে উঠে এসেছে বহুল প্রতীক্ষিত ব্লু মুনও। সবাই টিঙ্কারবেলকে খুঁজতে শুরু করে, কারণ এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময় সে রাজদণ্ড নিয়ে কোথায় গেল কেউ বুঝতেই পারছিল না। পরি মেরিও ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু ঠিক তখনই দূরে আকাশে একটা উড়ন্ত তুলার বেলুন দেখা যায়, আর সেই বেলুনের ভেতরে ছিল টিঙ্কারবেল, টেরেন্স এবং তাদের ছোট্ট জোনাকি বন্ধুটা। তো এখন সময় এসে গেছে টিঙ্কারবেলের তৈরি রাজদণ্ডটা সকলের সামনে উপস্থাপন করার। টিঙ্কারবেল রানীর সামনে তার রাজদণ্ডটা তুলে ধরে। সেটাকে দেখে মনে হচ্ছিল যেন একটা সুন্দর ফুলের টপ তৈরি করা হয়েছে, কারণ এখন আর সেই ব্লু মুন স্টোনটা এখানে ছিল না। কারণ ভেঙে যাবার পরে সেটাকে অনেকগুলো ছোট ছোট টুকরোর মধ্যে সাজানো হয়েছিল, আর সেই টুকরোগুলো বিভিন্ন ডালের মাথায় বসিয়ে পুরো রাজদণ্ডটিকে নতুনভাবে তৈরি করা হয়েছিল। পরি মেরি এটা দেখে তো প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, আর তিনি অবাক হয়ে বলে যে টিঙ্কারবেল, তুমি এটা করেছোটা কি? কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশে ব্লু মুন পুরোপুরি উদিত হয়, আর যখন ব্লু মুনের আলো সেই ভাঙা ভাঙা ব্লু স্টোনের টুকরোগুলোর উপরে পড়ে, তখন অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে। আগের চেয়ে অনেক বেশি পরিমাণে ব্লু ডাস্ট তৈরি হতে শুরু করে। এত বেশি ব্লু ডাস্ট এর আগে কখনোই সংগ্রহ করা যায়নি।
তো এই দৃশ্য দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়। তখন সবাই এটা বুঝতে পারে যে টিঙ্কার বেল আসলে অসাধারণ একটা কাজ করে ফেলেছে, তাই তাকে কেউ বকা তো দেয়ই না, বরং সবাই তার প্রশংসা করতে শুরু করে। টিঙ্কার বেলেরও তখন ভীষণ ভালো লাগতে থাকে, কারণ এত বড় বিপদ আর ভুলের পরেও শেষ পর্যন্ত সে সব কিছু ঠিকভাবে করতে পেরেছে। বরং তার তৈরি এই রাজদণ্ডটাকে সবাই এখন পর্যন্ত সবথেকে সুন্দর আর সবথেকে অনন্য রাজদণ্ড বলে স্বীকৃতি দেয়। এরপর সবাই মিলে সেই বিশেষ গাছটার কাছে চলে যায় যেখানে প্রতি বছর এই রাজদণ্ড স্থাপন করা হয়। সেখানে ব্লু স্টোনের টুকরোগুলো রাখা হয়, আর সেই জাদুকর স্থান থেকেই তৈরি হয় গোল্ডেন ডাস্ট, যার সাহায্যে সকল পরী আকাশে উড়তে পারবে। আর এভাবেই শেষ পর্যন্ত টিঙ্কার বেল এটা বুঝতে পারে যে ভুল হয়ে গেলেও যদি হাল না ছেড়ে দিয়ে নিজের প্রতিভা আর বুদ্ধি কাজে লাগানো যায়, তাহলে সেই ভুল থেকে অনেক সময় সুন্দর কিছু সৃষ্টি করা সম্ভব। আর এই সুন্দর বার্তাটার মধ্যে দিয়ে গল্পটা আজকের মতো এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো টিঙ্কার বেলের এই অসাধারণ অ্যাডভেঞ্চারাস মুভিটা? এটার আরও বেশ কয়েকটা পার্ট আছে, এটা ভালো লাগলে অবশ্যই নেক্সট পার্টগুলো নিয়ে আসবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।